আমরা একটি আদর্শিক ছাত্র সংগঠন। আমরা আমাদের আদর্শিক জায়গার সাথে কোনো কম্প্রোমাইজ নেই, এখানে কোনো হীনমন্যতা নেই। তো এখন আমাদের এই আদর্শ কেউ গ্রহণ করবে কি করবে না, এটা তার ব্যক্তির উপর ডিপেন্ড করবে। ইসলামের মূল প্রিন্সিপালটা এটাই। নিশ্চয়ই একটা টাইট জিন্সের প্যান্ট, শুধু একটা টি শার্ট এরকম পরে খুব খোলামেলা চলুক, এটা তো নিশ্চয়ই আপনারা চান না। কিন্তু সেটা আপনারা তাহলে কিভাবে বলবেন, বা ওটার সাথে আপনারা একাকার হয়ে যান? সেক্ষেত্রেও তো সমালোচনা আছে যে শিবির এখন রাজনীতির জন্য অনেক কিছুতে ছাড় দিচ্ছে, তারা ধর্মকর্ম থেকে দূরে সরে গেছে, এরকম অভিযোগও কিন্তু রয়েছে। তাহলে সবকিছুর একটা ব্যালেন্স কিভাবে করবেন? ইসলাম তার সৌন্দর্যকে সবার কাছে তুলে ধরেছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম সবার কাছে ইসলামকে প্রচার করেছে। তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের সৌন্দর্যকে যারা উপলব্ধি করতে পেরেছে তারা গ্রহণ করেছে, কিন্তু যারা সেটা গ্রহণ করেনি বা উপলব্ধি করতে পারেনি, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের তো এই নীতিমালা ছিল না তাদের উপর ইসলামকে জোর করে চাপিয়ে দিবেন। তো ইন দ্য সেম ওয়েতে ছাত্র শিবির ঠিক একই মডেলটাই ফলো করে। আমরা আমাদের আদর্শিক সৌন্দর্যকে তুলে ধরছি, বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থীরা সেটা গ্রহণ করছে, কিন্তু যারা গ্রহণ করবে না তাদের সাথে আমাদের কোনো ধরনের চাপাচাপি অথবা সেটাকে চাপিয়ে দেওয়ার যে পলিটিক্স, এটা আমরা করব না। গত 15টা বছর শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশে আমরা দেখেছি ছাত্র শিবির উপর সীমাহীন নির্যাতন চলেছে। ইভেন একটা কালচার হয়ে গিয়েছিল যে শিবির সন্দেহে ধরে ব্যাপক মারধর করে আবার পুলিশে দেয়া হচ্ছে। তো তখন কিন্তু ওইভাবে প্রশ্ন করাও যায়নি যে শিবির সন্দেহে ছাত্রলীগ ধরার কে। তারপরও একটা ট্রমা বা একটা কঠিন সময় আপনারা পার করেছেন। এই কঠিন সময়ের পর এখন একটা আপনাদের সুন্দর সময় এসেছে, এখন আপনারা অনেক প্রোপাগান্ডা ফেস করছেন। তো আপনাদের যে কার্যক্রম, এই কার্যক্রমে আপনার কাছে কেমন মনে হচ্ছে? সাধারণ স্টুডেন্ট যারা একসময় এটার সাথে ছিল না বা সেই দাওয়াত পায়নি, আর তারা আপনাদের ডাকে বা আপনাদের যে আদর্শিক যে মুভমেন্ট, এটাতে কেমন ইমপ্রেসড হচ্ছে বা আকৃষ্ট হচ্ছে? জি, ধন্যবাদ, চমৎকার প্রশ্ন করেছেন। বিগত সময়ে আমরা খুব নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছি, এটা সাক্ষী বাংলাদেশের মানুষ। আপনি 1977 সালে ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয়েছে এবং এই জুলাই আগস্টের আগ পর্যন্ত আমাদের 234 জন ভাইকে হত্যা করা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে, এবং আমাদের প্রায় 1000 জন ভাইয়ের মতো, প্রায় 1000-এর মতো ভাই তাদেরকে গুম করা হয়েছিল। যেটা এই যে বর্তমান আয়নাঘর আবিষ্কৃত হওয়ার পরে গুম যে কত নির্মম একটা বিষয় সেটা সবার কাছে স্পষ্ট হয়েছে। তো সেই হাজার হাজার ভাই থেকে অনেকে বিভিন্ন সময় লাশ হয়ে ফিরে এসেছে, অনেকে লাশ আমরা পেয়েছি, এবং অনেকে পা হারিয়েছেন, হাত হারিয়েছেন, চোখ হারিয়েছেন, বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। কিন্তু আনটিল নাও আমাদের 7 জন ভাইকে এখনো পর্যন্ত আমরা খুঁজে পাইনি। এবং 5ই আগস্টের পরেও যখন আয়নাঘরগুলো আবিষ্কৃত হয়েছে, আমরা প্রশাসনের কাছে গিয়েছি, সরকারের কাছে গিয়েছি, গুম কমিশন গঠন করা হয়েছে, সেখানে গিয়েছি, তাদের পরিবার এসেছে। তো এই সব কিছু মিলে এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ গভর্নমেন্ট থেকে দিতে পারেনি। তো এছাড়াও আমাদের অসংখ্য ভাইদেরকে রিমান্ডে নির্যাতন করা হয়েছে। এরপরে ক্যাম্পাসগুলোতে আমাদের অনেক ভাইয়েরা ছাত্র জীবন শেষ করতে পারেনি, এবং অনেক ভাইদেরকে রাতভর নির্যাতন করা হতো। সেটা প্রত্যেকটা ক্যাম্পাসে এই ঘটনাগুলো ঘটেছে। এবং আপনি খুবই একটা উদাহরণ নিতে পারেন যে আবরার ফাহাদকে শিবির সন্দেহ করে সারা রাতভর নির্যাতন করা হয়েছে, এবং আবরার ফাহাদ তো শহীদ হয়েছেন, ঠিক সেম ক্যাটাগরিতে আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম ভাইকেও নির্যাতন করা হয়েছে। তো আল্লাহ তাআলা হয়তো ওনাকে বাঁচিয়ে রেখেছেন, তিনি আছেন। আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতিকে প্রায় 55 দিন টানা রিমান্ডের মুখোমুখি করতে হয়েছে। তো এই যে একটা ভীতিকর এবং চরম নির্মম একটা পরিস্থিতি ক্রিয়েট করেছে ছাত্র শিবিরের বিরুদ্ধে, আমাদেরকে মেরে ফেলাটা একটা মানে একটা জায়েজ এবং একটা মানে উৎসাহব্যঞ্জক কাজ ছিল ছাত্রলীগ সহ ওই সময় যারা আইন শৃঙ্খলা দায়িত্বে ছিলেন সরকার দলীয় তাদের কাছে। তো এরকম একটা পরিস্থিতিকে ওভারকাম করে আমরা এখন যেখানে এসে দাঁড়িয়েছি, নিঃসন্দেহে বাংলাদেশের মানুষ এবং সাধারণ শিক্ষার্থীরা জুলাই আগস্টে বুঝতে পেরেছে যে হাসিনা সরকার তারা কতটা নির্মম, এবং তারা দীর্ঘদিন আমাদের উপর যে মিথ্যা বয়ানগুলো দিয়ে, মিথ্যা প্রপাগান্ডা দিয়ে নির্যাতন চালিয়েছে, সেটা সাক্ষী বাংলাদেশের মানুষ জুলাই আগস্টে হয়েছে। আলহামদুলিল্লাহ এই মাজলুমের জায়গা থেকে মানুষ আমাদেরকে ভালোবাসছে, আমরা আমাদের আদর্শিক জায়গাগুলো তুলে ধরছি এবং সবাই আমাদেরকে খুব ভালোভাবে নিচ্ছে। দু একটা উদাহরণ দিলে আরেকটু ক্লিয়ার হবে। মাঝখানে আমাদের অফিসে একজন মা তার সন্তানকে নিয়ে এসেছেন। তো আসার পরে তিনি বললেন যে আমি আমার সন্তানকে ছাত্র শিবিরে ভর্তি করাতে চাই। তা আমি কৌতূহলে জিজ্ঞেস করলাম যে ভর্তির এই আইডিয়া কিভাবে আসলো আপনার মাথায়? তো তিনি বললেন যে ছাত্র শিবিরের কার্যক্রম আমি দেখছি, আগে তো আপনাদেরকে দেখতাম না, আপনারা মানে আড়ালে আবডালে কাজ করতেন, এখন আপনাদের কাজগুলো দেখার কারণে আমি খুব ইমপ্রেসড, এবং আমার কাছে মনে হচ্ছে যে বর্তমান যে সমাজ ব্যবস্থা, আমি আমার সন্তানদেরকে যদি ভালো রাখতে চাই তাহলে আপনাদের এই সেন্টারে ভর্তি করাতে চাই। তো তিনি আমাদের ওয়েবসাইটে স্টাডি করেছেন, তিনি অনলাইনে সব কার্যক্রমগুলো দেখেছেন, আমাদের সিলেবাস পদ্ধতি দেখেছেন,
তো এই যে একটা ভালোবাসা আমাদের প্রতি তৈরি হচ্ছে, এই উদাহরণগুলো থেকে আমরা বুঝতে পারি। আমরা একটা সায়েন্স ফেস্ট করেছিলাম, তো সেখানে একটা আলাদা জোন ছিল, বুথ ছিল, নো দ্য শিবির, শিবিরকে জানো। তো একটা পর্যায়ে দেখা গেল যে সেখানে নারী, পুরুষ, এরপরে বয়স্ক, ছাত্র সবাই লাইন ধরেছে শিবির সমর্থন। তো লাস্ট হচ্ছে সাপোর্ট শিবির নামে একটা বুথ ছিল, সেখানে লাইন ধরেছে। তো আমরা অনেকে বোঝানোর চেষ্টা করেছিলাম, মুরব্বী যারা আছেন বা বয়স্ক, যে দেখুন এটা তো ছাত্রদের জন্য, এটা আপনাদের জন্য না, আপনারা অন্যদেরকে সুযোগ করে দেন। তো ওনাদের কথা হলো যে না, আপনাদের কাজ দেখে আমরা এত বেশি ভালো লেগেছে, আমরা চাই লাইনে দাঁড়িয়ে থেকে হলো কষ্টে হলো আপনাদের এখানে আমরা ফর্ম ফিল আপ করে যাব। তো এই যে মানুষের ভালোবাসা, এরপর ছাড়াও সারা দেশের প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা যতগুলো ইভেন্ট আয়োজন করছি, শিক্ষার্থীদের উচ্ছ্বাস, উপচে পড়া ভিড়, সেটা এবং এমনও হয়েছে আমাদের অনেক ইভেন্টগুলোতে যে রেজিস্ট্রেশন, এটার একটা লিমিটেশনের কারণে একটাবার রেজিস্ট্রেশনটা অফ করে দিতে হয়েছে আমাদেরকে। তো সব মিলে আমাদের কাছে মনে হয়েছে যে ভালোবাসা তৈরি হয়েছে, এবং আমাদের এই জায়গায় আমরা এটাকে দায়িত্ববোধ হিসেবে নিচ্ছি, এবং আমরা চাই যে আমাদের প্রতি যে প্রত্যাশা তৈরি হয়েছে সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেজন্য আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। আপনি অনেক সুন্দর বলেছেন। এবার আমি একটু অন্য প্রসঙ্গে আপনার কাছে যেতে চাই। যেমন এখনো এই যে 5ই আগস্টের পরে আপনি যে কথাটা বলেছেন, অনেক চেঞ্জ হয়েছে, স্টুডেন্টদের চিন্তায় অনেক চেঞ্জ হয়েছে, তাদেরকে যে বিভিন্ন বয়ান দিয়ে তাদেরকে কনভিন্স করা হতো সেগুলো চেঞ্জ হয়েছে। তারপরে স্টিল নাও এখনো কিন্তু সেই ন্যারেটিভগুলো আছে। যেমন আমি উল্লেখ করতে চাই, ছাত্র শিবিরের বিরুদ্ধে সবথেকে বড় যে অভিযোগ, যে ছাত্র শিবির হচ্ছে জামাত ইসলামের ছাত্র সংগঠন। জামাত ইসলাম হচ্ছে এমন একটি দল যারা 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছে। তো এরকম একটি রাজনৈতিক দলের পৃষ্ঠপোষক বা ছাত্র সংগঠন হিসেবে কেন ছাত্র শিবির কাজ করছে,